সাবেক এলজিআরডি উপদেষ্টার বিরুদ্ধে বিপুল টাকার অনিয়মের অভিযোগ মন্ত্রী প্রতিমন্ত্রী সচিবের সই ছাড়া প্রকল্প পাস, দায় অস্বীকার সজীব ভুঁইয়ার। টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। কোনো প্রকল্প পাস করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত করছে একটি গোষ্ঠী। ময়মনসিংহে প্রধানমন্ত্রী 1 মাসের মধ্যে রামিজা হত্যার বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। এই ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করেছে দেখেছেন। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। ছবির অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার প্রণোদনার তহবিল ঘোষণা। ঋণের 7% সুদ ভর্তুকি দেবে সরকার। 25 লাখ কর্মসংস্থানের আশা গভর্নরের। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলাম। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড ঘিরে প্রায় 6,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু এক জেলাতেই 3,500 কোটি টাকা লোপাট হয়েছে। আর প্রতিমন্ত্রীর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজ স্বাক্ষরে প্রকল্প বাগিয়ে নিয়েছেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা। উপকূলীয় জেলা পিরোজপুর গেল 18 মাস ধরে এই এলাকার রাস্তা, কালভার্ট, ব্রিজ সহ বেশ কিছু অবকাঠামোর উন্নয়ন পুরোপুরি বন্ধ। মন্ত্রণালয় বলছে, বিগত আমলে এসব প্রকল্পে প্রায় 6,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাতের আধারে ডিপিপি বানিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। 24 ঘন্টার মধ্যে ডিপিপি রাতের অন্ধকারে তৈরি করা হয়েছে। এটা একটা অন্য রকমের দুর্নীতি। আপনার টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়া নিজে প্রকল্প বানিয়েছেন, যা বিধি বহির্ভূত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। এক ভিডিও বার্তায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি, সচিবের সই ছাড়া প্রকল্প পাশ করার সুযোগ নেই। তবে সচিব দেশের বাইরে থাকায় কয়েকটি প্রকল্প তার স্বাক্ষর ছাড়া অনুমোদন দেয়া হয়েছে। এটা একেবারেই ইম্পসিবল। কোনো প্রকল্প পাস করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, তাহলে আগামীকালকে তো অফিস ডে, আই থিঙ্ক লাস্ট অফিস ডে, তো আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন। এদিকে শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু এক জেলাতেই এলজিআরডি থেকে 3,500 কোটি টাকা লোপাট হয়েছে। বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় 3,500 কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এবং সেটা এই এনজিআরডি মিনিস্ট্রি থেকেই হয়েছে, ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। এই দেশের মানুষ এখন তার আগের মতো অত সব সিম্পল আছে, সরল আছে তা নেই। তারা কিন্তু সব কিছু বোঝেনি। এসব দুর্নীতি ও অনিয়ম তদন্তে 7 সদস্যের কমিটি করেছে সরকার, যার প্রতিবেদন দেয়া হবে 60 কর্মদিবসের মধ্যে।
রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত করছে একটি গোষ্ঠী। 5 আগস্টের বিতাড়িতদের সাথে গোপনে যোগাযোগ করছে কেউ কেউ। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কর্মসূচি শেষে বক্তব্যে অভিযোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন 1 মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর কঠোর এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করা যায় কিনা সেই সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেন তারেক রহমান। আরেফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে করেছিলেন নতুন অধ্যায় সূচনা, প্রায় 4.5 দশক পর সেখানে দাঁড়িয়ে তার উত্তরসূরি। 1979 সালে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল খনন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে সংস্কারের অভাবে কার্যকারিতা হারায় জলাধারটি। শনিবার সেখানেই পূর্ণ খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সেচ সমস্যার সমাধান সহ বহুমাত্রিক সুবিধা পাবেন এই অঞ্চলের লাখো কৃষক। তারেক রহমানকে দেখতে খাল পাড়ে জড়ো হন হাজারো মানুষ। এ সময় শিশু রামিসার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না, আইনকে আইনের মতো কি চলতে দিচ্ছে না। জামায়াতকে ইঙ্গিত করে পতিত আওয়ামী লীগের সাথে তাদের অতীতের মতো আতাতের অভিযোগ তোলেন তিনি। যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5 আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। মাত্র 3 বছরে সারা বাংলাদেশে প্রায় 3,500 মাইল খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মাধ্যমে সেই সময় সারা বাংলাদেশে এক ধরনের কৃষি বিপ্লব ঘটেছিল। এবার সেই পথ অনুসরণ করছেন তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। করতে চান সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন, যার অগ্রগতি এরই মধ্যে 25%। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে কোথাও কোথাও খাল খননের নামে নষ্ট করা হচ্ছে কৃষি জমি, আবার কোথাও কোথাও খাল খনন করা হচ্ছে শুধুমাত্র পলিমাটি সরিয়ে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে। প্রায় 2 দশক পর এবার ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবির জন্মদিন, যার উদ্বোধন করেন সরকার প্রধান। নজরুল সাহিত্যে অসামান্য অবদানের জন্য দুজনের হাতে তুলে দেন সম্মাননা। বলেন নজরুল শিক্ষায় এগিয়ে নিতে হবে জাতিকে। এখানেও কথা বলেন শিশু রামিসার হত্যাকাণ্ড নিয়ে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। ময়মনসিংহ জেলা বিএনপি সাংগঠনিক সভার মাধ্যমে শেষ হয় প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ময়মনসিংহ। শিশু রামিসার ধর্ষণ এবং হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। সকালে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান ঈদের আগেই দেয়া হবে চার্জশিট, সেক্ষেত্রে ছুটির পরপরই বিচার শুরু করা যাবে। মন্ত্রী বলেন আলোচিত এই মামলার বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে। শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ পুরো দেশ। ধর্ষক সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ করছেন নানা শ্রেণী পেশা মানুষ। প্রধানমন্ত্রী ভুক্তভোগীর পরিবারে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। বৈষম্য করে থাকে। রাজধানীতে লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী কথা বলেন মামলা জট, বিচার ব্যবস্থা, নানা সমস্যা ও করণীয় নিয়ে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায়, এটা নিয়ে কাজ চলছে। মন্ত্রী জানান বৈষম্যমূলক আইন বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আইনি যেটুকু ফাঁক আছে সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে আমরা সেখানে কেন করব না?
একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। এ সময় উঠে আসে রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়টিও। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যতটা প্রত্যাশা করে আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আসাদুজ্জামান বলেন, আইনের প্রয়োগ যেন সবার জন্য সমান হয় সেদিকে সরকারের নজর আছে। নেত্রকোনার শিশু মেঘলার ধর্ষণের ঘটনা গভীরভাবে মনিটর করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। কিন্তু ন্যায় বিচারের পথকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যা করণীয় সবই আমরা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বন্ধ কলকারখানা চালু সহ দেশের স্থবির অর্থনীতি চাঙা করতে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজটি বাস্তবায়ন হলে 25 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছে ব্যাংক। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, ঋণের নামে ব্যাংকিং খাত থেকে 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, যা আদায় করা সহজ নয়। গেল কয়েক বছর ধরেই স্থবির বেসরকারি বিনিয়োগ, গড়ে ওঠেনি নতুন নতুন শিল্প কলকারখানা। উল্টো উৎপাদনে থাকা অনেক কারখানা বন্ধ হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ বৈশ্বিক নানা সংকটে। এর ফলে কাজ হারিয়ে বেকার হয়েছেন কর্মক্ষম মানুষ। এমন বাস্তবতায় 1 কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার উদ্যোগ নেয় বন্ধ শিল্প কলকারখানা চালুর। এ লক্ষ্য বাস্তবায়নে 60,000 কোটি টাকার নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। আশা করা হচ্ছে এর মাধ্যমে চাঙ্গা হবে দীর্ঘদিন স্থবির থাকা অর্থনীতি। প্যাকেজটি বাস্তবায়ন হলে অন্তত 25 লাখ মানুষ কাজ পাবেন বলে জানিয়েছেন গভর্নর। আমরা আশা করছি যে ফ্যাক্টরি রিভাইভাল হবে, অনেক ফ্যাক্টরি রিওপেন ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। বন্ধ বৃহৎ শিল্প কলকারখানা চালু ছাড়াও কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গতি ফেরানো, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং বেকার যুব সমাজের কর্মসংস্থান তৈরিতে সহায়তা দেওয়া হবে। এই প্যাকেজের আওতায় 7% সুদে ঋণ পাবেন গ্রাহকরা, বাকিটা ভর্তুকি দেবে সরকার। আমরা ব্যাংকে 4% দিব, এই 6%টা ভর্তুকি দিবে ব্যাংক। সাধারণ ক্ষেত্রে আমরা স্প্রেড দিব 3%, অর্থাৎ বড়োয়ার পাবে 7%। বেসিক্যালি এই টোটাল স্কিমে সরকার 6% হচ্ছে ইন্টারেস্ট ভর্তুকি দিচ্ছে, এর বেশি কিছুই দিচ্ছে না। অর্থনীতির বর্তমান বাস্তবতায় নীতি সহায়তা প্যাকেজের বিকল্প নেই, তবে ভালো গ্রাহকরা যেন সহায়তা পান তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গভর্নর। ন্যাচারালি আমাদের ইকোনমি এখন যেই জায়গাটায় আছে, এ ধরনের একটা ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য কাজ করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো চয়েস নাই এই মুহূর্তে। আপনারা যদি 100 জন এন্টারপ্রেনিয়রের সাথে কথা বলেন, দেখবেন যে 90 জনই বলবে যে ওয়ার্কিং ক্যাপিটাল ড্রাই হয়ে গেছে। এটা ডিফারেন্ট রিজন আছে, তবে অবশ্যই যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এদের ব্যাপারে আমাদের অবস্থান কিন্তু খুবই শক্ত, আগেও ছিল, এখনো ছিল, এটা থাকবে। গভর্নর বলেন, ইচ্ছাকৃত খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। ঋণের নামে চুরি হওয়া টাকা আদায় সহজ নয় বলে মন্তব্য করেন মোস্তাকুর রহমান। 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেইনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। খুবই স্ট্রিক্টলি এবং ফাস্ট ট্র্যাকে কাজ করছি। বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। 60,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজের 41,000 কোটি টাকা আসবে সরকারি খাত থেকে, বাকি 19,000 কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনের আমরা একটা প্ল্যান করছি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই ধরেছেন বাড়ির পথ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়, তবে বাস এবং লঞ্চ টার্মিনালে তেমন বাড়তি চাপ ছিল না। নৌপথে বাড়ি ফিরতে যাত্রীদের নিরাপত্তা সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। জানান, নৌকায় নদী পারাপার এবং লঞ্চে ওঠা বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় টহল কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রী চাপ, তবে নেই হুড়োহুড়ি। যাত্রীরা জানালেন কিছুটা বিলম্বে ট্রেন ছাড়লেও স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরতে পারছেন। নানু বাসায় যাচ্ছি। বাসের যানজটে মানে একটু ঝামেলা থাকে, এর জন্য আমরা সবসময় ট্রেনটাই প্রেফার করি। আমরা অনলাইনে টিকিট কেটেছি, 3টা পাইছি আর বাকি 2টা পাইনি। ঈদের নামাজ পড়বো, তারপরে খাবার খাবো, সবাইকে মাংস ভাগ করে দিব। রেল সচিব জানালেন শিডিউল বিপর্যয় কমাতে তারা তৎপর, যাত্রী দুর্ভোগ লাঘবেও দিলেন আশ্বাস। গতবারেরটা পর্যালোচনা করে যেখানে যেখানে আমাদের ডেফিসিয়েন্সি ছিল বলে আমরা মনে করছি, যেমন ছাদে ওঠা, এটা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই না? ঠিক আছে, এই ব্যাপারটি আমরা দেখবার জন্য আমি একটু আগে আলোচনা করেছি। সরকারের ছুটি শুরু না হওয়ায় বাস টার্মিনালে নেই তেমন যাত্রী চাপ। যারা সড়ক পথে ঘরমুখো তারা জানালেন যানজট ও নিরাপত্তার বিষয় মাথায় রেখেই ফিরছেন আগেভাগে। ভোগান্তি তেমন আহামরি এখনো দেখছি না, আর হ্যাঁ ইনশাল্লাহ ঈদের একটা তো আনন্দ আমেজ তো আছেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মনে আশা করা যায় আগের তুলনায় ভালো হবে ইনশাল্লাহ। সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে নির্ধারিত রুটের নৌযানেও যাত্রী চাপ ছিল কম, খালি আসন নিয়ে ছেড়েছে অনেক লঞ্চ। ঈদ উপলক্ষে নৌপথ ও লঞ্চ টার্মিনালের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। যাত্রাপথেও কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখছি এবং আমাদের নজরদারি রাখছি এবং পেট্রোলের মাধ্যমে এটা আমরা কাভার করছি। সদরঘাটে নিরাপত্তা আয়োজন পরিদর্শনে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। ঘুরে দেখেন পন্টুন, নৌপথ। প্রতিমন্ত্রী জানান যাত্রীদের নিরাপত্তায় এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাটের 2 পাশে 2টা নৌকা ওঠার জন্য 2টা পল্টন করেছি। কোনো প্যাসেঞ্জার নদী, নৌকা বা ট্রলার যোগে কোনো জাহাজে উঠতে পারবে না। এবং আমাদের এখানে ঘাটে কোনো হকার কিংবা যাদের মাধ্যমে যাত্রীদের স্বাভাবিক মুভমেন্ট ব্যাহত হতে পারে, এই ধরনের কোনো লোক থাকবে না। লঞ্চগুলোতে কোনো মালামাল পরিবহন করবে না। ঘাট ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এলেও আগের মতোই কিছু লঞ্চ বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 4 আজকে যাত্রী মাস্টার কেবিনে আমরা সচরাচর যাতায়াত করি 700 টাকায়, কিন্তু সেখানে আজকে ভাড়া নিচ্ছে 1500 টাকা। লঞ্চ ঘাটের নিরাপত্তায় কোনো বাড়তি উদ্যোগ দেখিনি, বাট মানুষজন আসলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেছে। গত রোজার ঈদে যে এরকম একটা প্রবলেম শুনেছিলাম, এইবার এরকম এখনো শুনিনি। সরকারি বেসরকারি অফিস ছুটি হলে সদরঘাট লঞ্চ টার্মিনালে চাপ বাড়বে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নজর দেব আন্তর্জাতিক খবরে। ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের নিয়ে বিদ্রুপাত্মক ভিডিও প্রকাশের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ফ্রান্স প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান ফরাসি এবং ইউরোপীয় নাগরিকদের সঙ্গে ন্যাক্কারজনক আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতি বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছেন তিনি। এর আগে প্রকাশিত এক ভিডিওতে ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের সাথে কট্টর ডানপন্থী মন্ত্রীকে অশোভন আচরণ করতে দেখা যায়। সমঝোতা চুক্তিতে পৌঁছানোর একেবারে কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান, জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। শনিবার ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। আর তার এই সফর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টাটা জোরদার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে আলোচনায় আগ্রহী হলেও যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতারা। এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।